আপনাদের সাথে আছে আমি এজে শুভ এবং আমার সাথে আছে আমি আরিফিন আসিফ। থাকবো এখন থেকে পরবর্তী 2 ঘন্টা সন্ধ্যা 7টা পর্যন্ত। ঠিক না শুভ? তাই। আর কথা আমাদের দেশকে নিয়ে, আমাদের স্বপ্নগুলোকে নিয়ে, যে স্বপ্ন দেখি আমরা আমাদের দেশকে ঘিরে। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন বিএসকেন এর জেনারেল সেক্রেটারি সালমা মাহবুব এবং ওয়ার্কিং কমিটির সেক্রেটারি রাজিন রিয়াসাত করিম। কেমন আছেন আপনারা? জি ভালো। কেমন আছেন? আচ্ছা, রাজিন ভাইকে একটু মাইক্রোফোনের কাছে এসে কথা বলতে হবে। সালমা আপু, জি, আপনি তো বিএসকেন এর সাথে জড়িত আছেন অনেক দিন হলো। আপনাদের কতদিন হচ্ছে বিএসকেন এর? বিএসকেন 2 বছর পূরণ করলো এই জুলাইতে। আচ্ছা, যদি আমাদের একটু বিএসকেন এর শুরুর গল্পটা বলতেন। আচ্ছা, বিএসকেন এর শুরুর গল্পটা, শুরুটা যাকে নিয়ে, যার স্বপ্ন নিয়ে বিএসকেন এর পথ চলা, তিনি হচ্ছেন সাবরিনা সুলতানা। সাবরিনা সুলতানা মূলত মাসকুলার ডিস্ট্রফির একজন পেশেন্ট। আচ্ছা আচ্ছা। তিনি 2টি আঙ্গুল ছাড়া আর কিছুই নাড়াতে পারেন না, কিন্তু তার মনোবল, অসম্ভব মনোবল এবং কিছু করার আগ্রহ থেকেই আজকে এই বিএসকেনের জন্ম। এবং তার সাথে আমার পরিচয় ফেসবুকের মাধ্যমে। আমার সাথে পরিচয় হবার পর অ্যাকচুয়ালি উনি এই স্বপ্নটা আগে থেকেই দেখছিলেন এবং উনি খুঁজছিলেন এমন একজন মানুষকে যিনি তার স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাবেন। সেখান থেকেই বিএসকেন শুরু হয় এবং আমরা দুজনে মিলে একটা গ্রুপ তৈরি করি ফেসবুকে। আচ্ছা আচ্ছা। আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না যে বিএসকেন আজকে এইরকম পর্যায়ে আসবে। জাস্ট একটা গ্রুপ শুরু করি এই কারণে যে আমাদের সার্কেলে যে কজন মানুষ আছে তাদেরকেই আমরা সচেতন করব প্রতিবন্ধী মানুষ সম্পর্কে। এভাবেই যাত্রা শুরু বিএসকেনের। তার মানে ফেসবুক থেকে, পুরো অনলাইন থেকে শুরু হলো। এটা একটা দারুণ একটা ব্যাপার। অনলাইন বেসডই আমাদের গ্রুপটা। হ্যাঁ, ফেসবুক আসলে অনেক বড় একটা মাধ্যম, কি বলো আসিফ? হ্যাঁ, রাইট। আচ্ছা, এটার লক্ষ্য আর উদ্দেশ্যটা কি? মূলত আমরা মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছি। আমরা মনে করি আজকে যে প্রতিবন্ধী জনগোষ্ঠী পিছিয়ে আছে তার মূল কারণ হচ্ছে দৃষ্টিভঙ্গি। কারণ মানুষ টোটালি নেগেটিভলি দেখছে প্রতিবন্ধীদের কাজ, বা তারা ভাবছে যে এরা কিছুই করতে পারে না, সমাজ থেকে পুরো আলাদা করে রাখা হয় বলতে গেলে। আসলে পাচ্ছে না বলেই তারা পিছিয়ে আছে। আর এই প্রতিবন্ধী মানুষেরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে যে 4টা কারণে বা 4টা বিষয়, সেই বিষয়গুলোকে সামনে রেখে আমরা কাজ করছি। সেটা হচ্ছে শিক্ষা, চাকরি, যাতায়াত ব্যবস্থা এবং সর্বক্ষেত্রে প্রবেশের সুবিধা। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে একটার সাথে অসম্ভবভাবে রিলেটেড। যেমন শিক্ষা ছাড়া একজন মানুষ স্বনির্ভর হতে পারবে না, আবার শিক্ষা ছাড়া কর্মসংস্থান পাচ্ছে না। কর্মসংস্থান বা শিক্ষা যদি তার থাকেও, বা তার যদি যোগ্যতাও থাকে যে একটা চাকরি সে করতে পারবে, সেটা হয়তো দেখা যাচ্ছে যাতায়াত ব্যবস্থার কারণে যেতে পারছে না। আবার যাতায়াত ব্যবস্থাও যদি থাকে তাহলে দেখা যাচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে তার যে অ্যাক্সেসিবিলিটি গুলো দরকার সেগুলো নেই। সো একটার সাথে একটা রিলেটেড। এবং আমরা মনে করি যে এই 4টা লক্ষ্যকে সামনে নিয়ে কাজ করলে বা এই 4টা লক্ষ্য পূরণ হলে একজন প্রতিবন্ধী মানুষ স্বনির্ভর হতে পারেন। আচ্ছা, আপনি কথা বলছিলেন যে আপনাদের বিএসকেন এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলো নিয়ে। বর্তমানে মানে এখন আপনাদের বিএসকেন এর পজিশনটা কোন পর্যায়ে আছে? আপনাদের কতজন মেম্বার আছে বা আপনাদের সাংগঠনিকভাবে কতটুকু স্ট্রং আপনারা? আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা শুধুমাত্র অনলাইনে কাজ করতাম। আচ্ছা আচ্ছা। এখন আমরা মোটামুটি মাঠ পর্যায়ে কাজ করছি এবং বিভিন্নভাবে প্রতিবন্ধী মানুষকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি। আমাদের মেম্বারও বাড়ছে। মূলত এখন 50-60 জনের মতো মেম্বার আমাদের সাথে কাজ করছেন এবং সামনে আরো বাড়বে বলে আমরা আশা করছি। আর আমাদের এখন একটা ওয়ার্কিং কমিটি হয়েছে, আমাদের অ্যাডমিন প্যানেল আছে, উপদেষ্টা মণ্ডলী আছেন। সো মোটামুটি আমরা মনে করি যে একটা পর্যায়ে আমরা এসেছি। আচ্ছা, আমি এখানে একটু বলে দেই, যারা অনুষ্ঠানটি শুনছেন তারা যদি তাদের মতামত জানাতে চান তাহলে আমাদের রেডিও আহা বক্সে গিয়ে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা চেষ্টা করব সালমা মাহবুবের সাথে সেগুলো শেয়ার করার এবং তিনি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এখন চলে যাই রাজিন ভাইয়ের কাছে। রাজিন ভাই, আপনি কতদিন হলো বিএসকেন এর সাথে যুক্ত আছেন? আমার 1 বছর হবে মোটামুটি। আচ্ছা, তো এখানে আপনার যুক্ত হওয়াটা কিভাবে? যুক্ত হওয়াটা অনেকটা বলা যায় ফেসবুকের মাধ্যমেই। আর আমি প্রায় বছর 3 উপরে বাংলা ব্লগগুলোতে লেখালেখি করছি। আচ্ছা আচ্ছা। সো ওইখানে আমি বিএসকেন সম্পর্কে প্রথমে ধারণা পাই, এরপর ফেসবুকেও দেখি যে এই নামে একটা গ্রুপ আছে। তো আমি তখন দেখলাম যে বিএসকেন কি, একটু ঘেটে দেখি যে কি আছে এতে বা তাদের চাওয়াটা কি। তারপরে দেখলাম যে এনারা প্রতিবন্ধী মানুষকে নিয়ে কাজ করেন এবং সচেতনতার বৃদ্ধিতে তারা ভূমিকা রাখে। আর আমার একটা আগে থেকে আমার একটু
সেবামূলক কাজে ঝোঁক ছিল ছোটবেলা থেকেই। আচ্ছা আচ্ছা। আর আমার তখন মোটামুটি ফ্রি টাইম ছিলাম, স্টুডেন্ট লাইফ, আর স্টুডেন্ট লাইফে আমি মনে করি কাজ করার একদম মোক্ষম বয়স আর কি। তো ভাবলাম যে দেখি আমিও কিছু করতে পারি কিনা। তো এভাবে একদিন সালামাপুর বাসায় গেলাম খোঁজ নিয়ে আমার ম্যাডামের সাথে, ওইখান থেকে পরিচয়। তারপর কিভাবে কিভাবে আসলে ইনভলভ হয়ে গেলাম বিস্ক্যানের সাথে, আমি মানে নিজেও আসলে বুঝলাম না। মানে এখন আমি ফিল করি হয়তো বিস্ক্যানের সাথে জড়িত হওয়াটা আমার আগে থেকে রক্তে যেন মিশে ছিল, এখন আমি প্রাউড ফিল করি। এখন কাজ করতে কিরকম লাগছে? কাজ করতে আমি আসলে খুবই ওয়েলকাম নিজে। আমি যতটুকু পারি, আমি সবসময় আপুর সাথে আমার কথা হয় ডেইলি, না হয় একদিন দুদিন পরে, কখন কি লাগবে না লাগবে। ইভেন আমাদের এখন আমি আসলে ভলেন্টিয়ার হিসেবে যোগ দিয়েছিলাম বিস্ক্যানে, তো এখন ওয়ার্কিং কমিটির সেক্রেটারি হয়েছি। এখন আমাদেরও বেশ কিছু ভলেন্টিয়ার আছে, তো কখনো আমাদের ভলেন্টিয়ারকে নিয়ে বসতে লাগে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য, তো খুবই উপভোগ করছি আমি। এখন তো আপনার যারা পরিচিত আছে তাদেরকে তো নিশ্চয়ই এনকারেজ করা হয় বিএসকেনে যোগ করার। ডেফিনেটলি আমি ট্রাই করি ফ্রেন্ডদেরকে বলার, যারা যারা আগ্রহ প্রকাশ করে আমি তাদেরকে আমাদের মিটিং এ আসতে বলি, আসে ফোনে। ইভেন ফেসবুক গ্রুপ যেটা আছে বিএসকেনের, সেখানে 4000 ছাড়িয়ে গেছে। সো এটা বেশ পজিটিভ আমাদের। হ্যাঁ, ফেসবুকের যে গ্রুপটা আছে ওখানে হচ্ছে 4144 জন আছে। এটা বেশ পজিটিভ আমি মনে করি। অনেক সুন্দর ব্যাপার। আচ্ছা, ফেসবুকের যে বিএসকেন যে গ্রুপটা আছে এটাতে যেতে হলে, জয়েন করতে হলে আপনাদের যেতে হবে www.facebook.com/bscan17। যাওয়ার আগে আমি টাহাবক্সে কমেন্ট পড়ে আসছি। কিছুক্ষণ আগে সাবরিনা আপুকে নিয়ে কথা হচ্ছিল। সাবরিনা আপু চিটাগাং থেকে আমাদের আহাবক্সে লিখেছেন, রেডিও আহার বন্ধুদের চিটাগাং থেকে বিএসকেন এর পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করছি এই প্রোগ্রাম শুনে আরো অনেক বেশি মানুষ সচেতন হয়ে উঠবেন, এগিয়ে আসবে আমাদের স্বপ্নের বাংলাদেশকে ভিন্নভাবে সক্ষম মানুষগুলোর বাসযোগ্য একটি দেশ হিসেবে গড়ে তুলতে। ধন্যবাদ সাবরিনা আপু। আচ্ছা, হ্যাঁ, সাবরিনা আপুকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সালমা আপু, আপনারা তো প্রতিবন্ধী, আমাদের সমাজে প্রতিবন্ধী লোকদের নিয়ে কাজ করেন, মানে ওদের নিয়ে একটা সংগঠন। তো আপনারা কাজ করতে যাওয়ার সময় আমরা মানে এই ধরনের সংগঠনরা যখন অর্গানাইজ করতেছেন, তখন আমরা মানে বিভিন্ন ধরনের মানে ডিসেবল লোকজন পাচ্ছেন। এটা কি মানে কত ধরনের হতে পারে, কি ধরনের মাত্রাটা? আচ্ছা, ডিসেবিলিটির ধরন আসলে অনেক রকম, কিন্তু কাজের সুবিধার জন্য সাধারণত 6টি ভাগে ভাগ করে নেওয়া হয়। সেটা হচ্ছে শারীরিক, দৃষ্টি, বাক, শ্রবণ, বুদ্ধি বা মানসিক এবং অটিস্টিক। আবার যারা এই ধরনের ডিসেবিলিটি যাদের আছে তাদেরকে আবার মাত্রা অনুযায়ী 4টা ভাগে ভাগ করে নেওয়া হয়, যেমন মৃদু, মাঝারি, গুরুতর এবং চরম। এভাবে মানে কাজের সুবিধার জন্য এই জিনিসটা করে নেওয়া হয়। আচ্ছা আচ্ছা থাকে। আপনারা তো এদেরকে নিয়ে অনেক ধরনের কর্মসূচি বা প্রজেক্ট চালাচ্ছেন, মানে ওই সম্বন্ধে আমাদের কিছু বলুন, যে আপনারা বিএসকেন এর মাধ্যমে আপনারা কিভাবে এদেরকে সচেতনতা সৃষ্টি করছেন বা এদেরকে কি ধরনের শিক্ষাটা দিচ্ছেন? আচ্ছা, আমরা যে কার্যক্রমগুলো করছি তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব আমরা যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যাতায়াত ব্যবস্থার উপর। আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে আজকে প্রতিবন্ধী মানুষের বা ভিন্ন রকম ভাবে যারা সক্ষম মানুষ, তাদের পিছিয়ে থাকার মূল কারণ আমরা মনে করছি যাতায়াত ব্যবস্থা। কারণ ঘর থেকে তারা কোনোভাবেই বের হতে পারছেন না, মুভ করতে সমস্যা। হ্যাঁ, শিক্ষাক্ষেত্রেও যেতে পারছেন না, কর্মক্ষেত্রেও যেতে পারছেন না, বিনোদন তো বাদই দিলাম। তো আমরা খুব মানে ভীষণভাবে চাইছি যে বাংলাদেশে একটা বিকল্প একটা ব্যবস্থা হলেও যেন একটা যাতায়াত ব্যবস্থা তৈরি হয় এদের জন্য, ভিন্ন স্পেশাল একটা ব্যবস্থা। হতে পারে সেটা একদম প্রাইভেট একটা ব্যবস্থা, হ্যাঁ, এটা হতে পারে যে গভর্নমেন্টকে ভর্তুকি দিতে হতে পারে, কোনো অসুবিধা তো নেই, গভর্নমেন্ট তো অনেক কিছুতেই ভর্তুকি দিচ্ছেন। কিংবা হতে পারে এখানে অনেক বড় বড় কর্পোরেট আছেন, আমার মনে হয় না অত বেশি বড় ধরনের মানে গভর্নমেন্ট থেকে ডোনেশন খুব বেশি, কিন্তু যে সমস্যা হবে, হ্যাঁ, সদিচ্ছা থাকলে সবই সম্ভব। আর এটা কিন্তু বেসরকারিভাবে হতে পারে। আপনি যে বিআরটিসি তেও কিন্তু এই ব্যবস্থাটা করা যেতে পারে, যদিও 9টা সিট ওনারা অলরেডি রেখেছেন নারী, শিশু এবং প্রতিবন্ধী মানুষের জন্য, কিন্তু সেখানে হুইলচেয়ার ব্যবহারকারী যারা, তাদের কোনো ব্যবস্থা একটু যোগ করি। সেটা হচ্ছে আমি দেখেছি ফেসবুকে, আপনারা যারা দেশের বাইরে গিয়েছেন তারা দেখবেন বিদেশের দেশগুলোতে প্রতিবন্ধী ফ্রেন্ডলি বাস থাকে ওইখানে, এবং একজন হুইলচেয়ার ইউজারকারী খুব সহজেই নিজেই র্যাম্পের সাহায্যে বাসে উঠে যায়, এবং যে গেটটা থাকে, গেটটা হুইলচেয়ার নিয়ে প্রবেশ করার মতো চওড়া থাকে, কিন্তু আমাদের এখানে ওই সিস্টেম একদমই নাই।
র্যাম থাকাটা তো দূরের কথা, র্যাম কি এটাই অনেকে জানে না। আর বাসের প্রশস্ততাও খুবই কম, প্রতুল নয় হুইল চেয়ার নিয়ে যাওয়ার জন্য। তো এটা একটা আমাদের বাধা আপাতত। আর কার্যক্রমের ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি যে আমরা বেশ কিছু সেমিনার করেছি তথ্য প্রযুক্তি নিয়ে, মানে তথ্য প্রযুক্তিতে কিভাবে প্রতিবন্ধী মানুষকে সম্পৃক্ত করা যায় এটা নিয়ে, গণসচেতনতা কিভাবে ভূমিকা পালন করা যায় সেটা নিয়ে। আমরা দুটো টক শো করেছি টিভিতে, তৃতীয় মাত্রা এবং এটিএন নিউজ আওয়ার এক্সট্রাতে। বর্ষপূর্তি উপলক্ষে এবার আমাদের একটা প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধীদের মিলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এছাড়াও আমরা যেগুলো করেছি যে বিভিন্ন রকম সচেতনতামূলক স্টিকার, লিফলেট, প্রবেশগম্যতা বিষয়ক টি শার্ট তৈরি, তারপরে আমরা একটা ডকুমেন্টারিও বানিয়েছি সেটা র্যাম্পের উপর। কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি কোনো কিছু দেখাতে যাই, এই ভিডিওগুলো পাওয়াটা খুব ডিফিকাল্ট। আপনি ফেসবুকে পাবেন এবং আমাদের বি-স্ক্যান গ্রুপে যদি, বি-স্ক্যান ওয়েবসাইটে যদি যান, ওখানে ইউটিউবের লিংক দেয়া আছে। সেখানে আমাদের আমরা যে টক শো গুলো করেছি, যে ভিডিওগুলো করেছি, সেগুলো আপনারা পাবেন, ডকুমেন্টারি করেছি। আচ্ছা, বি-স্ক্যান এর ওয়েবসাইটের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন। www.b-scan.org। আচ্ছা হ্যাঁ বন্ধুরা, আপনারা কেউ যদি বিএসকেন এর সাথে যোগাযোগ করতে চান বা বিএসকেন এ জয়েন করতে চান, বিএসকেন আপনাদের মতামতগুলো শেয়ার করতে চান, তাহলে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা ফেসবুকের গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের মতামতগুলো শেয়ার করতে পারেন। আচ্ছা সালমা আপু, আপনার সাথে এই শোর আগে আমার কথা হচ্ছিল একীভূত শিক্ষা ব্যবস্থা নিয়ে। তো একীভূত শিক্ষা ব্যবস্থা অনেকের কাছেই পরিষ্কার না, তো এই ব্যাপারটা যদি পরিষ্কার করতেন এবং আপনাদের উদ্যোগটা সম্পর্কে আমাদের জানাতেন। আচ্ছা, একীভূত শিক্ষাটা হচ্ছে এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে বর্ণ, লিঙ্গ, ডিসেবিলিটি মানে থাকলেও সে একই পরিবেশে বা একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান তার সুবিধা অসুবিধাগুলো দেখে তার চাহিদা অনুযায়ী তাকে সেই সাপোর্টটা দেবে। একীভূত শিক্ষার গুরুত্বটা এই জন্য যে একজন শিশু ছোটবেলা থেকেই সমাজের মানুষের যে বৈচিত্র্য আছে, মানব বৈচিত্র্য বা ডাইভার্সিটি, এটা দেখে বড় হবে। সে বিভিন্ন রকম মানুষের সাথে একত্রে চলার মেন্টালিটি নিয়ে বড় হবে এবং যাদের ডিসেবিলিটি আছে তারা নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে এদের সাথে পড়বে। তাহলে সে নিজেকেও সমাজেরই একজন বলে ভাবতে শিখবে। এই জন্যই একীভূত শিক্ষাটার গুরুত্ব বেশি এবং এটা সারা পৃথিবীতে এখন কিন্তু একীভূত শিক্ষা প্রচলন হচ্ছে। আচ্ছা, আমাদের দেশে এই শিক্ষা ব্যবস্থাটা কতটুকু সুদূর প্রসারী? আমাদের দেশে এখন কোন অবস্থায় আছে মানুষ, যারা ডিজেবল আছে তারা কি শিক্ষাটা নিতে পারতেছে নাকি তারা পিছিয়ে আছে? আমাদের দেশে অবস্থাটা আসলে খুবই করুণ। আমি একটা যদি আপনাদের স্ট্যাটিস্টিক্স দেই তাহলে বুঝবেন যে 16 লক্ষ শিশু স্কুলে যাবার উপযোগী, প্রতিবন্ধী 16 লক্ষ শিশু, তার মধ্যে মাত্র 4% শিশু স্কুলে যেতে পারে, বাকিরা পারছে না। আর সবচেয়ে বড় কথা যেটা, যে এদের মধ্যে 80%ই নরমাল স্কুলে যাওয়ার উপযোগী, কিন্তু তাদের সেই অ্যাক্সেসটা দেয়া হচ্ছে না। এটা প্রতিবন্ধকতা হচ্ছে যে আমাদের সমাজ ব্যবস্থায় তারা অনেক পিছিয়ে আছে, সমাজ তাদেরকে ঠিকমতো অ্যাকসেপ্ট করতেছে না, এই সকল বাধাগুলোর কারণে। একটা হচ্ছে ফ্যামিলি তার লেখাপড়ার গুরুত্ব দিচ্ছে না। আচ্ছা, আবার হয়তো ফ্যামিলি দিল, সে যখন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠান তাকে মানে নিতে চাচ্ছে না, অ্যাকসেপ্ট করছে না। আবার ধরেন শিক্ষা প্রতিষ্ঠান নিতে চাচ্ছে, ফ্যামিলিরও সাপোর্ট আছে, কিন্তু যাতায়াত ব্যবস্থা নেই, সেই কারণে হয়তো ফ্যামিলি এটাকে হ্যাসল মনে করছে বা পারছে না, সেটাও হতে পারে। আচ্ছা, আমাদের সরকারিভাবে কি কোনো উদ্যোগ আছে যে এদেরকে সচেতন করে তোলার জন্য বা এদেরকে মানে প্রপারলি শিক্ষাটা দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কোনো সরকারি উদ্যোগ কি আছে আমাদের দেশে? আমাদের পিএম কিন্তু বারবার বলছেন নরমাল স্কুলগুলোকে যে প্রতিবন্ধী শিশুদের, শিক্ষার্থীদের নরমাল স্কুলে নিতে হবে। কিন্তু আমরা যখন স্কুলগুলোতে যাচ্ছি তারা বলছেন আমরা কোনো গভর্নমেন্ট অর্ডার পাইনি। সো এটা যখন পিএম বলছেন, সাথে সাথে যদি গভর্নমেন্ট অর্ডারগুলো স্কুলগুলোতে দিয়ে দেওয়া হয় তাহলে মনে হয় স্কুলগুলো বাধ্য হবে তাদেরকে নিতে। আমার কথা হচ্ছে যে একটা স্কুল কোন যুক্তিতে, কোন অধিকারে বলছেন যে আমার স্কুলে এদেরকে নেওয়া যাবে না? এটা তো কোনোভাবেই মানে হওয়ার কথা না, প্রত্যাশিত নাই। হ্যাঁ, কারণ
প্রতিবন্ধকতা থেকেও কিন্তু অনেক মানুষজন অনেক কিছুই করতে পারে। তা তো অবশ্যই। সাবিনা আপু কিন্তু আমাদের একটা বিশাল উদাহরণ। Right. সেটাই। আপনারা কি এই সচেতনতা সৃষ্টির জন্য বা সরকার থেকে আপনাদের আদায় মানে প্রতিবন্ধী যারা আছে তাদের আদায়গুলো আদায় মানে নেওয়ার জন্য কোন ধরনের স্টেপ নিচ্ছেন বা কোন ধরনের মানে বিএসকেন ছাড়া আর কি কি অর্গানাইজেশন আছে যারা এইসব নিয়ে কাজ করে? এটা অনেকেই করছেন, যেমন সিআরপি আছেন, এডিডি আছে, সিডিডি আছে, তারা সবাই এই ধরনের কাজ করছেন সচেতনতা তৈরির জন্য। আর আমরা রিসেন্টলি একটা কাজ শুরু করেছি, এই 27 তারিখ থেকে শুরু হবে এটা। সেটা হচ্ছে সকল ইউনিভার্সিটিতে, আচ্ছা। আপাতত আমরা 5টা ইউনিভার্সিটিতে করছি, সার্বজনীন প্রবেশগম্যতা, আচ্ছা। ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি তৈরির জন্য আমরা মাস সিগনেচার ক্যাম্পেইন শুরু করছি। আচ্ছা। হ্যাঁ, এটা ঢাকা ইউনিভার্সিটি, সিলেট, রাজশাহী, চিটাগং এবং খুলনা, এই 4টা ইউনিভার্সিটিতে হবে। এই ক্ষেত্রে কিরকম সাড়া পেয়েছেন আপনারা? আমরা অসম্ভব সাড়া পাচ্ছি। আমাদের একটা ফেসবুকে ইভেন্ট খোলা হয়েছে অলরেডি, সেখানে 350 বলছেন তারা অ্যাটেন্ড করবেন। আচ্ছা। আর আমরা এই সিগনেচার গুলো ওই রেসপেক্টিভ ইউনিভার্সিটি ভিসির হাতে তুলে দেব। আচ্ছা। আমরা এটা করছি দুটো কারণে, একটা হচ্ছে অথরিটিকে অ্যাওয়্যার করা, অথরিটির উপর একটা চাপ তৈরি করা, আর একটা হচ্ছে স্টুডেন্ট কমিউনিটিকে অ্যাওয়্যার করা, জাগ্রত করা। হ্যালো লিসেনার্স, আবার চলে এলাম বাংলাদেশ নিয়ে। আমাদের সাথে এইমাত্র জয়েন করেছে বিকিউবের জুবাইর ভাই। জুবাইর ভাই একটু হ্যালো বলে দেন সবাইকে। হ্যালো লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আর সরি ফর লেট করলেন কেন সেটাকে জানিয়ে দেন। এটা আসলে সবাই জানে, ঢাকাতে একটাই কারণ, জ্যাম। গুড। আচ্ছা, আহাবক্স অনেকগুলো কমেন্ট পড়েছে, এগুলো পড়ে নেই। 666 লিখেছে আপনাদের উদ্যোগ অনেক ভালো, অনেক অনেক শুভকামনা। আর রবিন লিখেছে বেস্ট অফ লাক। সাবিনা আপু আমাদের মোস্ট ওয়েলকাম জানিয়েছেন। জাহিদ লিখেছে প্রথমে বিএসকেন এর উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমি আমার বাস্তব জীবন থেকে দেখেছি যে আমাদের দেশের প্রতিবন্ধীরা কতটা নিগৃহীত এবং তাদের কতটা অসহায় করে রাখা হয়েছে, অথচ তারা অনেকেই ভিন্নভাবে সক্ষম, কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিক ক্ষমতা সম্পন্ন মানুষ থেকেও প্রতিভাশালী। হ্যাঁ, অনেক সুন্দর একটা কথা বলছে জাহিদ ভাই। জাহিদ ভাই আপনার এত সুন্দর কমেন্টের জন্য। চলে যাচ্ছি সালমাপুর কাছে। সালমাপুর, কথা হচ্ছিল আপনার সাথে সার্বজনীন প্রবেশগম্যতা নিয়ে। জি, বিষয়টা যদি আর একটু ক্লিয়ার করতেন আমাদের। আচ্ছা, সার্বজনীন প্রবেশগম্যতাটা বলতে বোঝায় যে যার যে ধরনের কোন একটা সেবায়, আমি যেটা বুঝি, কোন একটা সেবার কাছে পৌঁছতে হলে যার যে ধরনের সহযোগিতাটা প্রয়োজন বা যেই উপকরণটা থাকা প্রয়োজন, সেটাই হচ্ছে সার্বজনীন প্রবেশগম্যতা। মনে করেন আজকে একজন দৃষ্টি প্রতিবন্ধী, তিনি তথ্য প্রযুক্তি ব্যবহার করবেন, কিভাবে করবেন, তার জন্য নিশ্চয়ই সেরকম সফটওয়্যার গুলো লাগবে। তো আমি যখন তাকে সেই সফটওয়্যার গুলো প্রোভাইড করতে পারবো, তার মানে আমি তাকে সেই অ্যাক্সেসটা দিচ্ছি। সেই একইভাবে একজন ফিজিক্যালি চ্যালেঞ্জের বা একজন হুইল চেয়ার ব্যবহারকারীর একটা বিল্ডিং এ ঢুকতে গেলে সিঁড়ি, আপনারা দেখেছেন যে লিফটের সামনে প্রায়ই দেখা যায় একটা দুটো করে সিঁড়ি। লিফট আছে, ঠিক আছে, কিন্তু এই দুটো সিঁড়ি উনি কিভাবে পার হবেন? তো সেখানে লাগবে র্যাম্প। বিল্ডিং গুলোতে ঢোকার পর টয়লেট গুলোতে অ্যাক্সেস নেই একজন হুইল চেয়ার ইউজারের জন্য। কেন নেই? কারণ দরজাগুলো অনেক ন্যারো। প্লাস দরজা দিয়ে ঢুকলে পরও তার হুইল চেয়ার থেকে যে টয়লেটের উপর নিজেকে ট্রান্সফার করবেন, সেখানে ট্রান্সফারের জন্য তার কিছু অ্যাসিস্টিভ ডিভাইস লাগে, যেমন হ্যান্ডেল লাগে, যেটা ধরে উনি নিজেকে ট্রান্সফার করতে পারেন, সেগুলো নেই। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে এখন কিন্তু গভর্নমেন্ট এবারের বিল্ডিং কোডে, 2008 সালের বিল্ডিং কোডে এটা ল করে দিয়েছেন যে সকল নতুন বিল্ডিং যেগুলো তৈরি হবে সেগুলোতে এই সার্বজনীন প্রবেশগম্যতাগুলো থাকতে হবে, মাস্ট। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি মানা হচ্ছে না, এবং অনেক ক্ষেত্রেই আমরা অনেক ডেভেলপারদের ওখানে মানে বিল্ডিং এর যে সরাসরি কথা বলে দেখেছি, তারা জানেন না, আচ্ছা, এই লটা জানেন না। কিন্তু আমাদের অনেক সচেতন, তাদের সচেতনতা অনেক বেশি ইনক্রিজ করা দরকার। ডেভেলপাররা জানেন না বা আর্কিটেক্টরা জানেন না, নাকি জানেন কিন্তু মানেন না, সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। তো এটার জন্যই আমরা এখন যেটা করতে যাচ্ছি কিছুদিনের মধ্যে, যে নাম করা যে সমস্ত ডেভেলপার আছেন তাদেরকে আমরা চিঠি দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এবং আমরা পার্সোনালি তাদের সাথে দেখা করে তাদেরকে আমরা এটা বোঝানোর চেষ্টা করব যে আগামী দিনে যদি আমরা একটি ইউনিভার্সালি অ্যাক্সেসিবল একটা সোসাইটি এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য দিতে চাই, তাতে ডেভেলপারদের ভূমিকা অপরিসীম। তাদেরকে সেই ভূমিকাটা পালন করতে হবে এখনই, না হলে আমরা আগামীতে সেই বাংলাদেশ পাবো না।
যেটা আমরা পাইনি। আচ্ছা, আপনাদের ওয়েবসাইটের ব্লগে দেখতে পাচ্ছি ডেইলি স্টার ভবন ও সার্বজনীন প্রবেশগম্যতা নিয়ে একটা ব্লগ আছে। রাইট, এটা একটা বেশ সুন্দর একটা হ্যাঁ, এটা মানে নিঃসন্দেহে একটি চমৎকার কাজ ওনারা করেছেন এবং ওনারা দেখিয়ে দিয়েছেন যে এটা সম্ভব। ওনাদের প্রত্যেকটা ফ্লোরে আমরা গিয়েছিলাম ওনাদের বিল্ডিং এ, এবং প্রত্যেকটা ফ্লোরে ওনারা ডিসেবল ফ্রেন্ডলি অ্যাক্সেসিবল টয়লেট রেখেছেন, যেটা খুবই প্রশংসনীয় একটি কাজ এবং খুব চমৎকার একটি র্যাম্প আছে ওখানে। আমার মনে হয় প্রতিবন্ধীদের কাজ করতে কোনো সমস্যাই হবে না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনার কি মনে হয় যে আসলে ডেভেলপার যারা আসলে বাড়ি তৈরি করছে তারা এটা কেন করছে না? এটা কি তাদের আসলে মানে ইচ্ছা নেই নাকি আসলে অন্য কোনো কারণ? তারা মনে করছেন এটাতে খরচ বেশি পড়বে, প্রথম কথা এটা। আচ্ছা, আর দ্বিতীয় কথা, তারা এখন বলছেন ক্লায়েন্ট নাকি এটা চায় না, যেটা আমার মনে হয় না যে কোনো ক্লায়েন্ট তাদেরকে এইভাবে বাধা দিবেন বা এটা করলে খুব বেশি যে হ্যাম্পার হবে বা ডিজাইনের ক্ষতি হবে। ওনারা যেটা ভাবছেন যে ডিজাইন হয়তো অত সুন্দর হবে না বা ডিজাইন ভালো লাগবে না দেখতে, এই ধরনের একটা মেন্টালিটি হয়তো কাজ করতে পারে, কিন্তু এটার যে প্রয়োজনীয়তাটা সেটা ওনারা একেবারেই ফিল করতে চাচ্ছেন না, বা ফিল করলেও ওনারা এটা অ্যাকসেপ্ট করতে চাইছেন না। আচ্ছা, আর একটা বিষয় ওয়েবসাইটে দেখতে পাচ্ছি পোর্টেবল র্যাম্প। জি, এই বিষয়টা যদি একটু সবাইকে এই জানাতেন। বিষয়টা আসলে দুঃখ থেকে করা, কারণ আমরা অনেক অনেক বিল্ডিং এ অ্যাপ্রোচ করে দেখেছি তারা কেউ নিজেদের সিঁড়ির পাশে র্যাম্প করতে আগ্রহী না। তো সেখান থেকেই আমরা চিন্তা করলাম আমরা যে এমন একটা কিছু করি যেটা হয়তো তারা কেউ আসলে পরে ওই জিনিসটা নামিয়ে দিলেন, তারপর আবার তুলে রাখলেন, তাতে তাদের ওনারা যেহেতু মনে করেন যে ওনাদের ডিজাইনের ক্ষতি হবে, সেটা হলো না। আমরা এরকম একটা র্যাম্প দেখেছিলাম বাইরে। আচ্ছা, তো লাকিলি আমরা এই র্যাম্পটাই পেয়ে যাই আমাদের একজন বন্ধুর কাছে। আচ্ছা আচ্ছা, তো সেটা আমরা কার্পেন্টারকে দেখাই, উনি আমাদেরকে এই র্যাম্পটা তৈরি করে দেন। এটা মাল্টিফোল্ড র্যাম্প, এক ভাঁজ দুই ভাঁজ করা যায়। আচ্ছা আচ্ছা, এবং যে কোনো জায়গায় আপনি বহন করে নিয়ে যেতে পারবেন। আপনি চাইলে বিছিয়ে রাখতে পারেন, চাইলে আবার তুলে রাখতে পারেন ইচ্ছা মতো। আচ্ছা আচ্ছা। আপু যে র্যাম্পের যে ব্যাপারটা বলছিল, এটা কিন্তু পোর্টেবল অর্থাৎ বহনযোগ্য, কিন্তু ওসব জায়গায় যদি সিমেন্টের র্যাম্প করে দেয় পার্মানেন্টলি, সেক্ষেত্রে কিন্তু এগুলোর প্রয়োজন পড়ছে না, এবং সিমেন্টের দিলে সেটা মজবুত হবে এবং পার্মানেন্টলি সেটা হয়ে যাচ্ছে কোনো ওয়ে থেকে। আর একটা ব্যাপার একটু বলি যে র্যাম্পটা কিন্তু শুধুমাত্র হুইল চেয়ার ইউজারদের জন্য না। আচ্ছা আচ্ছা, এটা সুবিধা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য, এজেড পারসন, প্রেগন্যান্ট ওমেন এবং চিলড্রেনদের জন্য। আচ্ছা, র্যাম্পটা ডিস্ট্রিবিউশনের ব্যাপারে কি রকম উদ্যোগ নেওয়া হচ্ছে? রাজিন ভাই যদি বলতেন একটু আমাদের। র্যাম্প ডিস্ট্রিবিউশন আমরা রিসেন্টলি কোথায় ভিপসে দিয়েছি। ওনারা দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন এবং ওনাদের জবের ব্যবস্থা করে দেন। ওইখানে 100-র উপরে লোকজন আছেন যারা এটার সাথে জড়িত, এবং একজন পদে প্রতিষ্ঠিত ওনারা। আমাদের খুব ভালো লাগলো গিয়ে। তো আমরা ভিপসে একটা পোর্টেবল র্যাম্প দিয়েছি খুব রিসেন্টলি, 3 সপ্তাহ মতো হবে। মানে এটা আমরা সেল করেছি, কারণ এটা খরচের একটা ব্যাপার আছে, আর যেহেতু আমাদের কোনো স্থায়ী স্পন্সর নাই এখন পর্যন্ত, সো আমরা সেল করতে বাধ্য হচ্ছি। আচ্ছা আচ্ছা, এই তো যাতায়াত ব্যবস্থা নিয়ে। যাতায়াতে আমি আর একটু বলি, ওই আমরা যেহেতু শিক্ষাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি প্রতিবন্ধীদের জন্য, আসলে প্রতিবন্ধী না, ভিন্নভাবে সক্ষম, এটা শুনতে আসলে ভালো লাগে। কারণ প্রতিবন্ধী বলতে আমরা বলছি ডিসেবল মানে অক্ষম, শব্দটা মানে শুনলে আমাদের একটা নেগেটিভ এক্স্যাক্টলি তখনই মনে হয় যে ওরা আসলে সমাজ থেকে বিচ্ছিন্ন বা অক্ষম, ওরা কিছু পারে না। ডিসেবল বলতে আমরা অক্ষম বুঝি, কিন্তু ওনারা আসলে অক্ষম না। অক্ষম মানে যে কিছুই পারে না এরকম না, ওরা বরঞ্চ একজন সাধারণ সুস্থ মানুষের চেয়ে অনেক ক্ষেত্রে অবশ্যই এগিয়ে থাকে, এবং একজন সুস্থ মানুষের থেকে ওনাদের মানসিক শক্তি অনেক বেশি, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তারা একটা কাজ মানে করার ক্ষেত্রে ওরা অনেক বেশি ডেসপারেট বা অনেক বেশি সংকল্পবদ্ধ। জি, আর ওই শিক্ষার ব্যবস্থার যেটা বলছিলাম, আর আপনারা খেয়াল করে দেখবেন ঢাকা সিটিতে অধিকাংশ স্কুল কলেজ 2 তলা বা 3 তলা, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে সিঁড়ি কিন্তু কোনো র্যাম্প নাই। এখানে যে সাবরিনাপুর কথা যে আমরা বলছিলাম, ওনার ছোট বোন চিটাগাং রেসিডেন্সিয়ালে পড়ে এবং ওনার ছোট বোনেরও একই সমস্যা, মাসকুলার ডিস্ট্রফি। এখন চিটাগাং রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি ওনার ওই কথা ভেবে তার ক্লাসরুমটা নিচতলাতে রেখেছে, আর শুধু প্রতি বছর
তো যেহেতু এটা সিঁড়ি বাইতে খুবই পারে না। একটা যুগান্তকারী দৃষ্টান্ত আমি বলবো, এরকম মেন্টালিটি থাকা উচিত অ্যাকচুয়ালি আমাদের সমাজে মানুষগুলোর যারা প্রতিবন্ধী আছেন তারা মানে সব সুযোগ সুবিধাগুলি উপভোগ করতে পারে, just আমাদের সদিচ্ছা রাখতে হবে। এক্স্যাক্টলি